আজকে আপনি দেখেন এই যে 1000 কোটি টাকার মতো ফাইন করা হয়েছে, যে কারণে কনফিডেন্সের ঘাটতি হয়ে গেল পুঁজিবাজারে। 2021 সালের কেস, 2022 সালের কেস, সেগুলোকে এখন এসে ফাইন এবং 1000 কোটি টাকা ফাইন হয়ে গেছে, শত শত কোটি টাকা ফাইন হয়ে গেছে। মাই পয়েন্ট ইজ যে এই পাওয়ারটা সেই সার্ভেলেন্স যে দেখছে এবং যে বুঝতে পারছে যে এখানে এই হাউস থেকে গন্ডগোল একটা ভুল করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে কেন ধরা হয় না, সেটাকে কেন জিআইয়ে রাখা হয় ফর 6 মান্থস? আগে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ছিল, সেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ইয়েটা ছিল হলো যে প্রাইমারি রেগুলেটর, এবং প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জের সেই ইয়েটার সত্তাটা এসিসি অলরেডি নিয়ে গেছে। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে কোনো সত্তা নাই যে ওনারা রেগুলেট করবে। অথচ দেখেন ঢাকা স্টক এক্সচেঞ্জই কিন্তু বিনিয়োগকারীদের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে হয় একটু ঘাটতি আছে, আরো ভালো হতে পারতো, ওনাদের ভূমিকাটা আরো ভালো হতে পারতো, কিন্তু আনফরচুনেটলি ওনারা যে অ্যাডভাইসগুলো যেখান থেকে আসছে আমার কাছে মনে হয় যে ওয়েল থট অফ অ্যাডভাইস আসছে না, এবং ওয়েল থট অফ অ্যাডভাইস না আসার ফলে কমিশনের যারা চেয়ারম্যান এবং কমিশন, ওনারা সঠিক সিদ্ধান্ত হয়তো সময় মতো নিতে পারছেন না। কারণ প্রত্যেকটা দেখেন একটা সিদ্ধান্ত যখন নেয় রেগুলেটর, তখন কিন্তু এভরি সেকেন্ড কাউন্টস। ফাইন্যান্সিয়াল মার্কেটে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু 1 সেকেন্ড ডিলে হইলে হয় আপনার লস হবে, নাইলে আমার লাভ হবে। সো এই জিনিসগুলো রেগুলেটরদের বোঝা উচিত। রেগুলেটরদের আরেকটা জিনিস যেটা আমি দেখছি সেটা হলো ওনারা ফ্যাসিলিটেটর এট দ্য সেম টাইম হওয়া উচিত। এই যাত্রায় আমি আরেকটা জিনিস আপনাকে বলি, সেটা হলো যে দেখেন রেগুলেটররা যদি কিছুটা না করে, ঢাকা স্টক এক্সচেঞ্জকে যদি ওনারা কিছু পাওয়ার্স না দেয়, তাহলে কিন্তু রেগুলেটররা শক্তিশালী হবে না। সো একটা শক্তিশালী এক্সচেঞ্জ এবং হলে পরে তখন রেগুলেটরও শক্তিশালী হয়। এখন ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, আগে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ছিল, সে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইয়েটা ছিল হলো যে প্রাইমারি রেগুলেটর, এবং প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জের সেই ইয়েটার সত্তাটা এসিসি অলরেডি নিয়ে গেছে। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে কোনো সত্তা নাই যে ওনারা রেগুলেট করবে। অথচ দেখেন ঢাকা স্টক এক্সচেঞ্জই কিন্তু বিনিয়োগকারীদের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। সো আগে যেটা ছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জের হাতে অনেক পাওয়ার ছিল যেখান থেকে ওনারা রেগুলেট করতেন, এখন সেগুলো এসিসিতে চলে গেছে। অ্যাজ এ রেজাল্ট এখন সব দোষ এসিসিকে আমরা দেই বিনিয়োগকারীরা। সো তার কারণটা হচ্ছে যে ডিএসসির কাছে কোনো পাওয়ার নাই, সব পাওয়ার হলো এসিসির কাছে। সো এসিসির এই দোষ থেকে মুক্ত হবার জন্য কিছুটা ডিরেগুলেট করতে হবে এবং এই পাওয়ারটা ডিএসসিকে এবং সিএসসিকে দিতে হবে। এখন এই ডিরেগুলেট করে এসিসি শুড বি ওভারসিং এভরিথিং। কোনো যদি বাজারে ব্যাড প্লে হয় সেইটার দিকে তাদের নজর দেওয়া দরকার। হ্যাঁ, একটা ওভারসি করা ছাড়া বাকি যে রেগুলেটরি অ্যাফেয়ার্স আছে সেটার ম্যাক্সিমামটা ডিএসসি সিএসসিকে দিয়ে দেওয়া উচিত, ওনারা ওভারসি করা উচিত, এবং অন্য যে ফ্যাসিলিটেশন প্রয়োজন বাজারে সেগুলো ওনারা দেখা উচিত। দেখেন একটা নীতি আমি খুব বেশিভাবে মিস করি, সেটা হলো যে আমরা অ্যাকাউন্টেবিলিটি চাই, বাজারের মধ্যে আমরা গভর্নেন্স চাই, কিন্তু একটা এই জিনিসটা করার জন্য প্রবলেমটা হয়ে যায় কি, যে যখন এসিসি একটা
কমিটি গঠন করে, ইনভেস্টিগেশন করে, এবং সেখানে দেখা যাচ্ছে 3 মাস 6 মাস পরে একটা রিপোর্ট আসে, এবং সেই রিপোর্টের পরে তখন ওনারা অ্যাকশনে যান, নোটিশ করে, ইত্যাদি ইত্যাদি একটা এসে যায়। বাট প্রবলেমটা হলো, আমার পয়েন্ট হলো, আমাদের যে সার্ভেলেন্স সিস্টেম আছে, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং এসএসসির কাছে আছে, এবং এটা লাইভ সার্ভেলেন্স সিস্টেম, এবং সেখানে 42টা কি 44টা অ্যালার্টস আছে, অ্যালার্মস বাজে। যখনই বাজারে কোনো রকমের কিছু হয় তখন সাথে সাথে কিন্তু সেটা অ্যালার্ম বাজায় যে এখানে এই কাজটা হচ্ছে যেটা তোমার রুলের বাইরে। সো আমি তাৎক্ষণিকভাবে আমি সেটার ইনভেস্টিগেট করতে পারি, বিকজ সব রিপোর্ট কিন্তু আমার কাছে লাইভ চলে আসতেছে। অথবা আমি সেই ব্রোকারেজ হাউসকে ফোন করে বলতে পারি যে তোমার হাউস থেকে এরকম একটা প্রবলেম হচ্ছে যেটা আইন বহির্ভূত, চেক করে রিপোর্ট করো। আমার কথা হলো যে একদিনে 24 ঘন্টার মধ্যে যে কাজ করা সম্ভব, সেই ইনভেস্টিগেশনটা কেন 30 দিন লাগবে, 6 মাস লাগবে কেন? সো এই জিনিসটা পরিবর্তন হওয়া দরকার, যেহেতু আমাদের একদম সার্ভেলেন্স সিস্টেম একদম যুগোপযোগী একটা সার্ভেলেন্স সিস্টেম, এবং মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং এসএসসি প্রায় একরকমই সার্ভেলেন্স সিস্টেম আছে। সো এটা ইমিডিয়েটলি হয়ে যাওয়া দরকার, লাইভ সার্ভেলেন্স হওয়া উচিত। আজকে আপনি দেখেন এই যে 1000 কোটি টাকার মতো ফাইন করা হয়েছে, যে কারণে কনফিডেন্সের ঘাটতি হয়ে গেল পুঁজিবাজারে। 2021 সালের কেস, 2022 সালের কেস, সেগুলোকে এখন এসে ফাইন এবং 1000 কোটি টাকা ফাইন হয়ে গেছে, শত শত কোটি টাকা ফাইন হয়ে গেছে।